এই হলো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত কনভয়। এখানে যে জিনিসটাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে তা সম্ভবত আমেরিকার প্রেসিডেন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা নিউক্লিয়ার কনভয়, মানে ভয়ঙ্কর পারমাণবিক বোম এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ভাবুন তো, যদি মাঝপথে কেউ হামলা করে তাহলে কি হবে? পৃথিবীর সবচেয়ে ডেঞ্জার জিনিসটা ভুল মানুষের হাতে চলে যাবে। শুধু একটা দেশ নয়, পুরো পৃথিবী বিপদে পড়বে। তাই এর নিরাপত্তায় কোনো ফাঁক রাখা হয় না। আচ্ছা, আমেরিকা কিভাবে এই বোমগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়? কি কি থাকে এই কনভয়ে? আর যদি হামলা হয় তাহলে সৈন্যরা কি করে? এই মিশন যেন কোনো থ্রিলার সিনেমার দৃশ্য, কিন্তু এটা সম্পূর্ণ বাস্তব। চলুন এবার সেই গোপন নিরাপত্তা ব্যবস্থার রোমাঞ্চকর গল্পটা উন্মোচন করা যাক। গোটা বিশ্বে 12,515টি পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে 41% শুধুমাত্র আমেরিকার একার দখলে। এই মারণাস্ত্রগুলো দেশটির আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে। কিছু আছে বিমান বাহিনীর ঘাঁটিতে, কিছু মিলিটারি আর নেভির ডুবোজাহাজে। তবে হ্যাঁ, এর মধ্যে অনেকগুলি ব্যাকআপ হিসেবে রাখা আছে, মানে একেবারে শেষ মুহূর্তে ব্যবহারের জন্য। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে কেন রাখা হয়? পারমাণবিক অস্ত্রগুলোকে সবসময় ছড়িয়ে দিয়ে দেশের ভিন্ন ভিন্ন অংশে লুকিয়ে রাখা হয়, আর এই তথ্য খুবই গোপনীয় হয়ে থাকে। এটা এ কারণে করা হয় যাতে শত্রু অ্যাটাক করে সেগুলোকে ধ্বংস করতে না পারে। ছড়িয়ে রাখার ফলে লাভ এটাই হয় যে শত্রুকে যদি হামলা করতেও হয় তবে সে একসাথে সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে পারবে না। এভাবে দেশের কাছে কিছু না কিছু পারমাণবিক অস্ত্র আত্মরক্ষার জন্য বেঁচে যাবে। এবার যখন পারমাণবিক অস্ত্র এক নিরাপদ জায়গায় পড়ে আছে, তখন সেগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করার দরকারই কেন পড়ে? এর সবচেয়ে বড় কারণ হলো রক্ষণাবেক্ষণ। যেমন মিলিটারিতে অস্ত্রের রক্ষণাবেক্ষণ খুব জরুরি, তেমনি পারমাণবিক অস্ত্রের রক্ষণাবেক্ষণ করাও খুব দরকার। যেহেতু সবসময় যুদ্ধের পরিস্থিতি থাকে না আর অস্ত্রগুলো সবসময় ব্যবহৃত হয় না, সেজন্যই পরে থেকে থেকে যন্ত্রাংশ জং ধরে যায়। পারমাণবিক অস্ত্র ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করতে এর ভিতরের প্লুটোনিয়াম বা ইউরেনিয়ামের নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন, কারণ ব্যবহারের সময় এটি বিকল হয়ে গেলে বিপদ হতে পারে। এই সব কিছু মাথায় রেখে পারমাণবিক অস্ত্রগুলোকে স্থাপত্য কৌশলগত স্থানেই করা হয়, কিন্তু তাদের রক্ষণাবেক্ষণ এমন একটি জায়গায় করা হয় যা কোনো কেন্দ্রীয় অবস্থানে বিদ্যমান। আমেরিকার ক্ষেত্রে তাদের সমস্ত পারমাণবিক অস্ত্রের সুরক্ষা এবং রক্ষণাবেক্ষণের জন্য একটি আলাদা ফেডারেল সংস্থা রয়েছে, যার নাম ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন। কৌশলগত স্থান থেকে পারমাণবিক অস্ত্র সরানোর আরও অনেক কারণ থাকতে পারে, যেমন নিরাপত্তা উদ্বেগ। অর্থাৎ গোয়েন্দা সংস্থা যদি পারমাণবিক অস্ত্রের অবস্থান ফাঁসের তথ্য পায়, তবে তাদের অবিলম্বে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যেসব এলাকায় পারমাণবিক অস্ত্র রাখা হয় সেখানকার নিরাপত্তা এতটাই কঠোর এবং নিখুঁত হয় যে অনুমতি ছাড়া ওই এলাকারগুলো আশেপাশে ঘোরাফেরা করাও সম্ভব নয়। কিন্তু যখন এগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হয়, তখন এক মুহূর্তের মধ্যে পুরো শহরকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখা এই অস্ত্রকে সেই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয়, যে রাস্তা সবাই প্রতিদিন ব্যবহার করে। এই সামরিক কনভয়টি যা আপনারা দেখছেন, এটি সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের সময় ব্যবহৃত হয়। দেখতে এটিকে ততটা বড় কনভয় মনে হয় না যতটা কোনো ভিআইপির নিরাপত্তা গাড়ি বহরে হয়ে থাকে। কনভয়টি আসলে এটা এতটাই সুরক্ষিত যে একজন সাধারণ মানুষ এমন নিরাপত্তার কথা ভাবতেও পারবে না। এই কনভয়ে গাড়ির সংখ্যা ভিন্ন হতে পারে, কারণ এটা নির্ভর করে পারমাণবিক অস্ত্র কতটা বড় আর কোথায় যাবে। ভিড়ের মধ্যে এই কনভয়কে নির্বিঘ্নে পার করার জন্য সামনে পেছনে পুলিশের গাড়ি থাকে। পুলিশের নজরদারিতে আসল বহরটি চলে। এই বহরে থাকা সাজোয়া গাড়িগুলো, যাদের বেয়ারক্যাট বলা হয়, ট্রাকের কাছাকাছি নির্দিষ্ট দূরত্বে চলে। এগুলো শুধু বুলেট প্রুফ নয়, তার চেয়েও অনেক বেশি নিরাপদ। প্রতিটি সাজোয়া গাড়িতে 4 থেকে 6 জন ফেডারেল এজেন্ট থাকেন, যাদের কাজ হলো কনভয়কে আক্রমণ থেকে বাঁচানো এবং একই সময় পাল্টা আক্রমণ করা। এই এজেন্টরা কোনো সাধারণ লোক নন, বরং
প্রশিক্ষিত কমান্ডো, যাদের কাছে হ্যান্ডগান, শটগান এবং অ্যাসল্ট রাইফেলসের সাথে সাথে লক্ষাধিক গ্রাউন্ড গুলিও থাকে। যদি তাতেও কাজ না হয় তাহলে সাজোয়া গাড়ির উপরে অটোমেটিক মেশিন গানও লাগানো থাকে। তবে এই সব অস্ত্র তখনই ব্যবহার করা হয় যখন বিপদের সম্ভাবনা থাকে। যদি কোনো পারমাণবিক অস্ত্রের ট্রাকে হামলা হয়, স্বাভাবিক পরিবহন অপারেশনের সময় এই এজেন্টরা প্রতিটি ছোটখাটো জিনিসের উপর নজর রাখেন এবং একে অপরের সাথে শেয়ার করেন। কনভয়ের সমস্ত গাড়ি রেডিওর মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে। এই রেডিও কমিউনিকেশন 3টি আলাদা চ্যানেলে হয়। এক চ্যানেলে এই সমস্ত সাজোয়া গাড়িগুলো অ্যাটাকের সময় একে অপরের সাথে যোগাযোগ করে, কোঅর্ডিনেট করে। অন্য চ্যানেলে সাজোয়া গাড়ির এজেন্টরা তাদের কনভয়ের অন্যান্য গাড়ি থেকে আপডেট নেয়। এসওপির নিয়ম অনুযায়ী নিউক্লিয়ার কনভয়তে কমপক্ষে 60টি সাজোয়া গাড়ি থাকতে হবে, 5টি ট্রাকের সাথে এবং বাকি 2টি 1 কিলোমিটার আগে। প্রতি কয়েক মিনিট পর মেইন কনভয়ে থাকা কমান্ডার সামনে থাকা 2টি সাজোয়া গাড়ি থেকে পরিস্থিতির খবর নেয়। যোগাযোগকে আলাদা আলাদা চ্যানেলে ভাগ করার উদ্দেশ্য হলো, যদি অ্যাটাকাররা একটা রেডিও ফ্রিকোয়েন্সি জ্যাম করে দেয় বা মেইন কনভয়ের সাথে কোনো সমস্যা হয়, তাহলে সামনের 2টি গাড়ি অন্য চ্যানেল ব্যবহার করে সাহায্য চাইতে পারে। এছাড়া এই পুরো কনভয় একটি 3য় চ্যানেল এমার্জেন্সি কন্ট্রোল সেন্টারের সাথেও কানেক্টেড থাকে। কন্ট্রোল সেন্টারের স্টাফের কাজ হলো এমার্জেন্সির সময় কনভয়ের লোকেশন ট্র্যাক করা এবং দ্রুত সাহায্যের জন্য ব্যাকআপ ফোর্সের ব্যবস্থা করা। যদি কখনো এই পরিস্থিতি আসেও, তবে কন্ট্রোল সেন্টার যে অতিরিক্ত ফোর্স পাঠাবে তারা কনভয়ের এজেন্টদের সাথে একটি বিশেষ এসওপির অধীনে যোগাযোগ করবে। এই অতিরিক্ত ফোর্স পুলিশ হোক বা মিলিটারি, কন্ট্রোল সেন্টার দুটো ফোর্সকে আলাদা আলাদা কোড ওয়ার্ড এনক্রিপ্টেড রেডিও লিঙ্কের মাধ্যমে জানাবে। ঘটনাস্থলে পৌঁছে উভয় বাহিনী একে অপরের উপর তখনই ভরসা করবে যখন তাদের দুজন কি বলা গোপন করতে মিলে যাবে। এটা শুধু এজন্যই করা হয় যাতে কোনো অ্যাটাকার নকল পুলিশ অফিসার হয়ে পারমাণবিক অস্ত্র পর্যন্ত পৌঁছাতে না পারে। এটা সেই অগণিত এসওপি গুলোর মধ্যে একটি মাত্র। প্রত্যেক পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য এজেন্টদের কাছে আলাদা আলাদা এসওপি থাকে। এই সাজোয়া গাড়ির মাঝে চলতে থাকা এই ট্রাকটিও কোনো সাধারণ ট্রাক নয়, কারণ এটির জন্যই তো এত নিরাপত্তা। পারমাণবিক অস্ত্র পরিবহন করার জন্য এই ট্রাকটিকে সম্পূর্ণরূপে কাস্টমাইজড করা হয়েছে, অর্থাৎ এটাকে বিশেষভাবে এই কাজের জন্যই ডিজাইন করা হয়েছে। ট্রাকের বডি হার্ড স্টিল দিয়ে তৈরি, যার উপর সাধারণ সরঞ্জাম কাজই করে না। না এটা গ্রাইন্ডার দিয়ে কাটা যায়, না এর ওপর ড্রিলিং মেশিন কাজ করে, আর না অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও এর বডি ক্র্যাক হতে পারে। যদি এটাকে আগুনেও ফেলে দেওয়া হয় তবুও এর বডি কয়েক ঘন্টা পর্যন্ত ভেতরে থাকা পারমাণবিক অস্ত্রকে সুরক্ষিত রাখতে পারবে। ড্রাইভার কেবিনের কথা যদি বলা হয় তো এটা বুলেট আর বোম প্রুফ হয়, আর এর দরজা যাই হয়ে যাক না কেন শুধু ভেতরে থেকে খোলা যেতে পারে। ট্রাকের মজবুত কাঠামো যেখানে একে অ্যাটাকারদের থেকে বাঁচায়, তেমনি এর একটি ক্ষতিও আছে। এর ওজন সাধারণ ট্রাকের থেকে অনেক গুণ বেশি, প্রায় 25,000 কেজির সমান। এই কারণেই অ্যাটাকের পরিস্থিতিতে এই ট্রাক বেশি স্পিডে চলতে পারে না, আর নাই কোনো কঠিন বাঁক নিতে পারে। তবে এর এই দুর্বলতার মধ্যে লুকিয়ে আছে আরও একটি সুরক্ষার বৈশিষ্ট্য। যদি কোনোভাবে অ্যাটাকাররা ট্রাকের উপর দখল করে নেয় এবং এটাকে এখান থেকে নিয়েও যাওয়ার চেষ্টা করে, তবে ট্রাকের এক্সেলে লাগানো বিস্ফোরক ফেটে যাবে, যার ফলে ট্রাক চাকা থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যাবে। এখন যেহেতু এর ওজন অনেক বেশি, তাই এটাকে চাকা ছাড়া টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। এবার রইল ট্রাকের ভিতরে থাকা পারমাণবিক অস্ত্রের কথা। তো এর কন্টেনার খোলা অ্যাক্সেস স্বয়ং কনভয় এজেন্টদের কাছেও থাকে না। এর ওপর ইলেকট্রনিক লকস লাগানো আছে, যার ইলেকট্রনিক চাবি শুধু ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে থাকে। মোট কথা, যদি কোনো ট্রাকের কার্গোতে জবরদস্তি পৌঁছেও যায়, তাহলে কন্টেনারের ভেতরে তাদের স্বাগত জানাবে একটি অটোমেটিক স্প্রে গান। এটা খুবই গাঢ় এবং চটচটে স্প্রে। যখন এটা কোনো মানুষের উপর পড়ে তখন এর আঠালো উপাদান মানুষটিকে সহজে চলতে ফিরতে দেয় না, অর্থাৎ তার মুভমেন্ট সীমাবদ্ধ হয়ে যায়। আর যদি
কন্টেইনারে কেউ বেঁচেও থাকে তবে সঙ্গে সঙ্গে তাকে ইলেকট্রিক শক লাগবে, যার ভোল্টেজ ঘরে আসা বিদ্যুতের থেকে 6 গুণ বেশি। আর হ্যাঁ, আপনাদের জানাতে চাই যে এই পুরো কনভয়কে ইউএসএ মিলিটারির 2টি হেলিকপ্টার সব সময় দেখতে থাকে। হেলিকপ্টারের তেল যখন কম হতে থাকে তখন অন্য 2টি হেলিকপ্টার এদের রিপ্লেস করে আর তারপর এরা নিজেদের পজিশন ছাড়ে। এই হেলিকপ্টারগুলোর ভেতরে আলাদা ব্যাকআপ ফোর্স মজুদ থাকে আর এরাও নিউক্লিয়ার ওয়েপেন বাঁচানোর জন্য সবকিছু করতে প্রস্তুত থাকে। এই সমস্ত সুরক্ষা বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অস্ত্র অন্তত ইউএসএ থেকে তো কোনো ভুল হাতে যেতে পারে না। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত হাজারো বার পারমাণবিক অস্ত্র পরিবহন করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটিও কনভয়ের উপর হামলা হয়নি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। কথা হবে পরবর্তী নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।